বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 4 নিয়ে। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উঠবা তাদের জন্য আমাদের অ্যাডভান্স অনলাইন কোর্সে ভর্তি চলছে এবং এখানে বিজ্ঞান বিভাগ, কমার্স বিভাগ এবং আর্টস বিভাগ প্রত্যেকটা বিভাগের জন্য ক্লাসের ব্যবস্থা করানো হয়েছে। যেমন এখানে বিজ্ঞান বিভাগের জন্য যে কোর্সের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে মাসিক মাত্র 550 টাকার বিনিময়ে 5টি সাবজেক্ট পড়ার সুযোগ। বিষয়গুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। আমাদের এই কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে বিস্তারিতভাবে আরো কিছু জানার যদি প্রয়োজন মনে করো তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। যেমন সপ্তাহে কতদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিন ক্লাস হবে, প্রতিদিন কয় ঘন্টা ক্লাস হবে, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে, 2টা করে সাবজেক্ট ক্লাস নেওয়া হবে। এরপরে আর্টস এবং কমার্সের জন্য রয়েছে কোর্স। আর্টস এবং কমার্সের জন্য 2টা সাবজেক্টের ব্যবস্থা করা আছে, আবার পুরা সাবজেক্টেরও আছে। যেমন 2টা সাবজেক্টে যদি করতে চাও তাহলে গণিত এবং সাধারণ বিজ্ঞান করলে 220 টাকা দিতে হবে। আর যদি তোমরা তোমাদের গ্রুপের সাবজেক্ট সহ করতে চাও তাহলে 550 টাকা করে দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর যদি কেউ আমাদের সরাসরি আমাদের কোচিং এ ভর্তি হতে চাও তাহলে এখানে মহাসত্তর, পশ্চিম মেরুলবাটা, ঢাকা 1212 আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইলে অফলাইন কোর্সে সরাসরি চলে আসতে পারে। তো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। প্রথম হচ্ছে ক বিভাগ। ক বিভাগে রয়েছে 25 নাম্বার। 25 নাম্বারে অ্যান্সার দিতে হবে। এখানে 2টা পার্ট রয়েছে। এক পার্ট হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর এক পার্ট হচ্ছে এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন আসবে তোমাদের 15টাই অ্যান্সার দিতে হবে এবং এখানে 15টায় 15 মার্ক থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে এ এন সমান -1 টু দি পাওয়ার n প্লাস 1 হলে অনুক্রমটি নিচের কোনটা? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, n এর মান বসাতে হবে। মনে করো n এর মান 1 বসাতে দেখতে হবে, n এর মান 2 বসিয়ে দেখতে হবে কত হয়। যেমন এখানে রয়েছে এ এন সমান হচ্ছে, দেখো -1 রয়েছে, -1 টু দি পাওয়ার n প্লাস 1 এরকম। এখন আমরা যদি n এর মান 1 বসাই, 1, তাহলে এ এন সমান কত হবে? a1 সমান কত হবে? a1 মানে প্রথম পদটা কত হবে দেখো, -1 টু দি পাওয়ার 1 যোগ 1। তো এখানে 1 যোগ 1 সমান কত হয়? -1 টু দি পাওয়ার কত হবে? 2। তার মানে -1 কে স্কোয়ার করলে কত হবে? এখানে +1 হয়ে যায়। এখন n এর মান যদি হয় 2 তাহলে a2 কত হবে? ঠিক আছে, মানে দ্বিতীয় পদ -1 টু দি পাওয়ার 2 আর 1 3, তিন কিউব করলে -1 কে কিউব করলে -1 হয়। একইভাবে এইভাবে পরেরটা +1, তারপরটা -1, +1, -1 এভাবে হতে থাকবে। তার মানে এটা খ নম্বরের সাথে মিলে যাচ্ছে। এরপরে পরের যে রাশিটা এখানে, এটা যদি একটা সমান্তর অনুক্রম হয় তাহলে x এর মান নির্ণয় করতে হবে। তো এটা যদি একটা সমান্তর অনুক্রম হয় তাহলে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। যেমন এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটার মান যা হবে, এখানে আমরা যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি তার মানও সেম হবে। তাহলে এখানে দ্বিতীয় পদ কত আছে? x+12 আছে, এই যে 5x + 12। আর এখান থেকে প্রথম পদ বিয়োগ করে দিতে হবে। প্রথম পদ 7x + 2 রয়েছে, 7x - 2 হয়ে যাবে তাহলে। আর তৃতীয় পদ কত? এখানে তৃতীয় পদ হচ্ছে 2x - 1, 2x - 1, এখানে মাইনাস। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ রয়েছে 5x + 12, এই যে 5x + 12 এটা। এখন এখান থেকে কত আসে দেখো, 5x + 12 - 7x। তা এখান থেকে একটু বিয়োগ করে দিই। হ্যাঁ, বিয়োগ করলে কত হয় দেখো, এখানে 5x থেকে -7x বিয়োগ করলে, আর এই যে 12 থেকে 2 চলে গেলে কত থাকে? 10 - 2x। আর এই পাশে কত থাকে দেখো, 2x - 1 - 5x -12 হয়ে যায়। এটা এরকম হয়ে যায়। বা এখানে সব যে ইয়াগুলো আছে আর কি, এক্স এর মানগুলো আছে সেটাকে ডান পাশে নিয়ে, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে এটা আছে -2x হয়ে যায়, +5x হয়ে যায়। আর এই পাশে কত হয়? -13 আছে না, তারও দেখো এটা যোগ করলে -13, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, -10 হয়ে গেল। আর এখানে কত হয়? -2x - 2x মানে -4x, সেখান থেকে x চলে গেল, তাহলে এটা এরকম। আর এখানে -23। তো দেখো এটার মান কি -23 আছে কিনা? এই যে -23 আছে, ক নম্বর আনসার হবে। তারপর 3 নম্বর, অসীম অনুক্রমটি কোন ধরনের? এই যে অসীম অনুক্রমটি, এটাকে সমান্তর নাকি গুণোত্তর? দেখো এখানে দ্বিতীয় পদকে যদি আমি প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার মানে কত হবে? দ্বিতীয় পদ আছে 1/4,
এই যে 1/4 এটাকে যদি ভাগ করি কত দ্বারা, ভাগ করে হাফ দ্বারা, হাফ দ্বারা ভাগ করা মানে প্রথম পদ দ্বারা, হাফ দ্বারা ভাগ করলে এই গুণ, এর আগে গুণ চিহ্ন বসালাম, গুণ চিহ্ন বসালে উল্টে যাবে, তাহলে এখানে কত হবে 1/2 হবে। তারপরটা দেখো এখানে 1/6, এই যে 16, 1/16 এটাকে ভাগ করব, কিন্তু আমরা লিখবো গুণ, ঠিক আছে, ভাগ করলে উপরে উল্টে যাবে, এটার সাথে এটা ভাগ করলে কত হয় দেখো, এর মধ্যে যায় 4 বার, আসলে হবে এখানে, বুঝছো, এখানে একটু ভুল দেয়, এখানে হবে 8, ঠিক আছে, এই যে এইখানে হওয়া উচিত হচ্ছে 8, এই যে এই জায়গা 8 হওয়া উচিত। তাহলে কি হবে দেখো, ভাগ করলে এখানে যে হাফ চলে আসে, তার মানে এইটা যখন হাফ হবে তখন এটা গুণোত্তর অনুক্রম হবে, ঠিক আছে, এটা হাফ হওয়া উচিত। জন নেপিয়ার কে ছিলেন, জন নেপিয়ার কে ছিলেন বলতো, এখানে তিনি ক নম্বর ছিলেন, স্কটল্যান্ডের গণিতবিদ ছিলেন। লগ এক্স 1/49 সমান -2 হলে এক্স এর মান কত হবে, খেয়াল করো এখানে লগ এটার মান সমান -2 হলে এক্স এর মান কত হবে, আমাদের এই যে এক্স এর মান বের করতে বলা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স সমান যদি এন হয়, এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান লিখতে পারি 10 লগ লগ আর কি, লগ এইখানে এ হয়ে যাবে আর এখানে এন হয়ে যাবে, এইখানে যে এনটা ছিল এই যে জায়গা, এটা হচ্ছে আর্গুমেন্টের জায়গা চলে যাবে, আর এইখানে যে নিচে ছিল সে চলে যাবে কোথায়, এই বেজের এখানে, আর এখানে যে পাওয়ার ছিল সে চলে যাবে এই যে এক্স হিসাবে। এখন এখানে রয়েছে কত দেখো, লগ এক্স এরকম আছে, লগ এখানে আছে এক্স, এখানে 1/49 সমান কত আছে দেখো, -2 আছে, এই যে -2। এখন এটার সাথে যদি তুলনা করি, এখান থেকে আমরা উপরেরটায় যাব, এখানে এক্স এর জায়গায় কি আছে, -2 আছে, -2, আর এই যে নিচে রয়েছে এক্স, তাহলে এখানে চলে যাবে এরকম দেখো, এক্স টু দি পাওয়ার -2 সমান 1/49 এরকম হয়ে যাবে। বা এখানে এক্স স্কোয়ার, আচ্ছা এই এক্স টু দি পাওয়ার -2 মানে কি জানো, এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x² হয়ে যায়, তাহলে এই পাশে হচ্ছে 1/49, অতএব এখানে এক্স স্কোয়ার সমান কত 49, তাহলে এক্স এর মান কত হচ্ছে এখানে, ওই পাশে যে রুট হয়ে যাবে প্লাস মাইনাস কত 7, এরকম আছে কিনা দেখো, +-7, তো এখানে +-7 হবে, কিন্তু এখানে ওইটার মান তো মাইনাস হতে পারে না, তাই শুধু প্লাস আর কি, +7 এই যে, ঠিক আছে, এই যে এক্স এর মান বেস, তো এটা বেজের মান তো নেগেটিভ হতে পারবে না, তাই +7ই হবে। স্বাভাবিক লগারিদমের অপর নাম কি, স্বাভাবিক লগারিদমের অপর নাম হচ্ছে, এখানে দেখো ন্যাপিয়ার লগারিদম এবং ই ভিত্তিক লগারিদম, এটা অ্যান্সার হবে গ। এই যে একটা সমীকরণ দেয়, সমীকরণ দুইটির সমাধান কত হবে, তো দেখো আমরা এটা সমাধান দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে না, যে কোনো একটা সমীকরণে মানগুলো যদি বসায় এই পাশে 48 আসে, তাহলে বুঝবো যে এটা, মনে করো এখানে 48 আসবে, অথবা এখানে মনে করো -12 যদি আসে, এটাকে এই পাশে সমীকরণ ওই পাশে নিয়ে গেলে -12 হচ্ছে, ঠিক আছে। এখন তুমি এখানে যে কোনো একটা মান দিয়ে টেস্ট করে দেখতে পারো, জাস্ট টেস্ট করে দেখতে পারো। যেমন দেখো এখানে আমি যদি এই সমীকরণে এক্স এর মান যদি 6 হয়, তাহলে 6 গুণ ওখানে কত আছে 3, 3 যোগ 2 ইনটু কত হবে এখানে 12, এই যে 12, এই যে 12 কত আসে মানটা, আর 42 আসে, এটা কিন্তু হচ্ছে না, মিলতেছে না, এটা বাদ। তারপর এটা কত, এই যে এটা পরেরটা খ নাম্বার দেখো, 3 ইনটু 12, এই যে 12, 3 ইনটু 12, আচ্ছা, যোগ 2 ইনটু কত 6, 2 ইনটু 6 কত হবে 48, তার মানে এটা খর সাথে মিলে যাচ্ছে, খ নম্বরের সাথে। নিচের তথ্যের আলোকে 3 নং ও 10 নং মানে 9 নং এবং 10 নং প্রশ্ন উত্তর দিতে হবে। যেখানে এটা দেখো এখানে ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, তার লম্ব কত হবে, লম্বর মান আমরা জানি অতিভুজের উপরে স্কোয়ার মানে 41-এর উপরে স্কোয়ার মাইনাস 40-এর স্কোয়ার, হ্যাঁ এটাকে এবার বিয়োগ করে দিতে হবে, তাহলে এখানে কত হয় দেখো, এখানে হিসাব করলে √41 41-এর উপরে স্কোয়ার, এই যে 41 এর উপরে স্কোয়ার করলাম মাইনাস 40 স্কোয়ার, কত হয় এখানে স্কোয়ার করলে কত হয় 9 হয়, তার মানে এই মানটা মানে লম্বের মান হবে 9, তাহলে বিসির মান কত হবে 9 সেন্টিমিটার হলো। এখন সাইন বিএসি এর মান কত, সাইন বিএসি মানে এই কোণের সাপেক্ষে, তো সাইন থিটা সমান কত, আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্বের মান কত 9, আর ভাগ আছে অতিভুজ 41, এই যে 41 কত 9/41 মানে খ নাম্বার হবে, দেখছো কত সহজে করে ফেললাম। সাইন 90 ডিগ্রি মান তো 1, এটা তো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি, দেখছো এই যে সাইন 90 ডিগ্রি মান
90 ডিগ্রি মান কত 1 এভাবে। তারপর ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির কি হবে, একটি আরেকটির হবে কি বলতো, পূরক কোণ হবে, পূরক কোণ। যদি এক সমকোণ হয় এক সমকোণ, আর যদি দুই সমকোণ হয় তাহলে সেটা হবে সম্পূরক কোণ। যেহেতু এক সমকোণ বলেছে তাই পূরক কোণ হবে। তারপরে এটা 210 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত হবে, 210 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত হবে। তো রেফারেন্স কোণ দেখো এখানে 200 কত আছে 10 ডিগ্রি। তো এখানে যদি আমরা একটু চিত্রটা অঙ্কন করি, এখানে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো 210 ডিগ্রি ছিল, 210 ডিগ্রি। তো এই পর্যন্ত যদি আমরা চলে আসি, আর কত ডিগ্রি থাকে আমাদের হাতে, মাইনাস হচ্ছে মনে করো 180 ডিগ্রি, এই যে 180, তাহলে কত থাকে 30। তাহলে এই পর্যন্ত হচ্ছে দেখো, এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, আর থাকে যে 30 ডিগ্রি, এই যে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কতটুকু হলো, এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো, 30 ডিগ্রি কোণ না। এই 30 ডিগ্রি কোণটাই হচ্ছে রেফারেন্স কোণ। তাহলে এখানে রেফারেন্স কোণ 30 ডিগ্রি। নবম শ্রেণীর সবচেয়ে লম্বা শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে এত সেন্টিমিটার এবং উচ্চতার পরিসর এত সেন্টিমিটার হলে সবচেয়ে খাটো শিক্ষার্থীর উচ্চতা কত হবে। তো সবচেয়ে লম্বা যেটা আছে, যিনি আছে, সেটার মান কত, 155, 155.45 এখান থেকে বিয়োগ করে দিতে হবে। পরিসরটা কত, 6.1, এটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা ছোট যেটা আছে সেটা পেয়ে যাবো। 149.35, 149.35 হচ্ছে গ নম্বর, এটা অ্যান্সার। এই যে এই মানগুলো দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, মধ্যক নির্ণয়ের যে সূত্রটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। মধ্যক নির্ণয়ের সূত্র m সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে দেখো সবকিছুর মান দেওয়া আছে। কত, l এর মান কত, এই যে 36 দেওয়া আছে, 36 যোগ n/2, তো n এর মান কত, এখানে n এর মান 50, আর n/2 তাহলে কত হবে 25 বিয়োগ fc, f এর মান কত, fc এর মান হচ্ছে 24, এই যে 24, এখানে 24 বিয়োগ করে দেব। আর গুণ হচ্ছে h এর মান এখানে কত, h এর মান হচ্ছে 5, তাহলে 5 ভাগ হচ্ছে fm, এই দেখো fm এর মান কত 25, এই যে নিচে 25 দিয়ে দেব। তো এখন এটাকে আমরা হিসাব করব, তাহলে কত আসে মানটা আমাদের দেখব। প্রথমে কি আছে 36, প্রথমে 36, এই যে 36 লিখলাম, যোগ 25 বিয়োগ 24 গুণ 5 ভাগ হচ্ছে 25, এই মানটা কত আসে দেখো, এই যে 36.2 কি আছে, লাস্টেরটা আছে ঘ নাম্বার। তো আমরা দেখো কি করলাম, এতক্ষণ এমসিকিউ গুলো দেখলাম, এই যে একবারে উত্তর এখানে। আর এক কথায় উত্তর দেখবো এখন, এক কথায় উত্তর। যেমন দেখো এক কথায় উত্তর 1, 3, 5, 7 অনুক্রমটি সাধারণ পদ কত হবে। তো সাধারণ পদ বের করতে হবে। এখানে কি আছে 1, 3, 5, এটা কিন্তু একটা গুণোত্তর অনুক্রম, মানে সমান্তর অনুক্রম হলে a যোগ n-1 ইন্টু d, এটা হচ্ছে সাধারণ পদ হবে। এখানে এর মান কত, এর মান হচ্ছে প্রথম পদ কত 1, যোগ n এর মান তো জানি না, n এর মান কিছু বসানো লাগবে না, d এর মান কত, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, তাহলে এখানে হবে 2, ঠিক আছে। এখানে কত হবে তাহলে 1 যোগ 2n-2, তার মানে এখানে 3 যোগ 2n হয়ে যায়। এই 3 যোগ 2n এটাই হচ্ছে সাধারণ পদ হবে, ঠিক আছে। এই যে দেখো সাধারণ পদ বলছে না, সাধারণ পদ এই যে 2n-1, এটা হবে आंसर। এরপরে গুণোত্তর অনুক্রমের n তম পদ নির্ণয়ের সূত্র কি, a r টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে সূত্র। এই যে এটা সমান কত হবে, দেখো এখানে এটা সমান দুই ভাবে বের করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। যদি তোমার কাছে এরকম ক্যালকুলেটর থাকে, তাহলে দেখো এখানে নিচে বেজের এখানে কত দিবা 7, আর এখানে আর্গুমেন্টের জায়গা দিবা 49, এই যে শেষ 2 হবে। আর যদি এরকম না থাকে, তাহলে এরকম যদি থাকে ক্যালকুলেটরে, তাহলে প্রথমে আর্গুমেন্ট দিবা, যে মানটা হবে সে থেকে তাকে এই যে ভাগ করতে হবে কত দ্বারা, আবার লক চেপে কত দিবা, এই যে 7 দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো সেম মান আসবে, ঠিক আছে, এইভাবে করবা। এটা आंसर হবে 2। এই লগটিকে, এর সূত্রটি লেখো, লগটির এই সূত্র আবার কত হবে, এই সূত্রটা লগ হবে লগ বি, উপরে হচ্ছে এ মাইনাস লগ এ বেজ হবে, আর ওই যে নিচে যেটা ছিল আর কি, এটা আর্গুমেন্টস, মানে ভাগ বিয়োগ, এরকম ভাগ আছে না, ভাগ থাকলে বিয়োগ হবে,
ঠিক আছে, এই যে ভাগ থাকলে কি হবে, ভাগ থাকলে হবে বিয়োগ, এই যে এটা এটা হবে। তারপরে পরের যে অ্যান্সার এই প্রশ্নটা, এই যে এটাকে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে, তাহলে এইটা এটা যদি যোগ করে দাও, তাহলে এটা যোগ করে দিলে এই ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে 2x, 2x সমান কত হচ্ছে 10 আর 2 তাহলে 12, তাহলে এক্স এর মান কত হবে এখান থেকে, বা এক্স এর মান হচ্ছে 12, তো 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, তাহলে এটা आंसर হবে কত 6। তারপরে 21 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কি হবে, সমষ্টির সমান হবে। ঠিক আছে, সমষ্টির সমান হবে, সমষ্টির সমান হবে, এটা কি হবে, এই যে সমান হবে, সমষ্টির সমান, বুঝছো। তারপরে 25 নম্বর, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং অয় অক্ষ এক্স এর সমতলকে কয়টি ভাগে ভাগ করে, কয়টি ভাগে ভাগ করে, এখানে দেখো তো কয়টা, চারটি অংশে ভাগ করে না, চারটি অংশ কই, 1 2 3 4 এরকম। tan 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, tan 45 ডিগ্রি মান কত 1। তথ্য সারির বিস্তার বেশি হলে তার মানগুলো কেমন হবে, যদি বিস্তার বেশি হয় তার মানগুলো বেশি অসামঞ্জস্যপূর্ণ হবে, অসামঞ্জস্যপূর্ণ। কোন তথ্য সারি বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সারি দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় ভেদাঙ্ক, এই যে ভেদাঙ্ক বলা হয়। এরপরে খ বিভাগে চলে যাচ্ছে, খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, 75 মার্ক। তো প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 13টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 13 দুগুণে 26 মার্ক থাকবে, 13টারই আনসার করতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে, সবগুলোর আনসার করতে হবে। ক নাম্বার প্রশ্ন, এই যে ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত হবে ধারাটির, এখানে যে ধারাটি দেওয়া আছে ধারাটির প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে দেখো এখানে, তো দেখো আমাদের কি করতে হবে, এখানে 33টি পদের সমষ্টি কত হবে সেটা বের করতে হবে। এখন সমষ্টির সূত্র আমরা কি জানি, দেখো s সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d, এটা না সূত্র। এখন এখানে দেখি 30টা পদের সমষ্টি, তার প্রথম পদ তো 7 আর দ্বিতীয় পদ হচ্ছে 12, 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 5 থাকে, এটা হচ্ছে d এর মান। এখন প্রথম পদ 7, 7 বসে তার আগে n এর মান কত 30, 30/2 আর এখানে 2a মানে 7 দুগুণ 14 হয়ে যায়, যোগ 30 - 1 29 গুণ b, d এর মান কত 5। এখন দেখি এটা যদি এখানে কাটাকাটি করি কত হয় 15 হয়, 15 আর ভিতরে 14 যোগ 9 29 গুণ 5 এরকম, এই যে 15, এই যে 15 যোগ 15 গুণ আর কি ব্র্যাকেট দিয়ে দিলাম এর জন্য 14 যোগ এখানে 29 সাথে 5 গুণ করব, কত হয় 23 85, 23 85, 23 85 হবে এটার आंसर। এরপরে খ নাম্বার প্রশ্ন, এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি কত হবে, তো এখানে ধারাটি লিখলাম, এখানে প্রথম পদ কত আছে 8, দ্বিতীয় পদ কত 2, তাহলে সাধারণ অনুপাত কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ তার 1/4 আসে, যেহেতু 1/4 আসে তার মানে এটা সমষ্টি আছে, ঠিক আছে, এটা একের চেয়ে ছোট না, ছোট আর কি, এই যে একের চেয়ে ছোট না 1.0 সামথিং আসে, এই জন্য একের চেয়ে ছোট, তো এখানে সমষ্টি আছে। তো এখানে সমষ্টির সূত্র কি, অসীম অসীম সমষ্টির সূত্র হচ্ছে a/1 - r, এর মান কত 8, 1 - 1/4, তো এটাকে লসাগু করলাম 4, 4 - 3/4 হয়, এই 4টা একদম উপরে চলে যায়, ঠিক আছে, এই যে এখানে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যায় 32 ভাগ হচ্ছে 3, এটা আছে ধারাটির সমষ্টির সূত্র এটা, ঠিক আছে এটা। এরপরে এই যে একটা দেওয়া আছে রাশি, এটাকে সরল মান নির্ণয় করতে হবে, এখানে 2 ইনভার্স কত a আছে, তো 2 ইনভার্স a মানে নিচে চলে আসতেছে a, একইভাবে এটা মানেও নিচে চলে আসতেছে, আর এই উপরে ইনভার্সটা থাকলো আপাতত। এখন এটাকে লসাগু করলে ab, আর তাহলে 2b প্লাস 3a ইনভার্স, ইনভার্স করলে আবার নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে, এইভাবে নির্ণয় সরল মান হবে এটা। ঘ নাম্বার, এই যে 1.2 টু দি পাওয়ার x সমান 100 হলে x এর মান নির্ণয় করতে হবে, এখানে 1.2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x সমান কত, এই যে 100 আছে, 100 না, 100 হলে x এর মান কত হবে, মানে ওই পাওয়ারটা কত হবে, তো আমরা জানি এটা সমান কত হয় লগ, এই যে এই মানটা 1.2টা চলে আসে এখানে আর এটা চলে যাবে আর্গুমেন্টের জায়গায়। এখন তুমি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ মনে করে এই ক্যালকুলেটর যদি থাকে তাহলে প্রথমে আর্গুমেন্টের মান বসাতে হবে 100, যে মানটা হবে
তাকে ভাগ করতে হবে কত, আবার লগ দিয়ে 1.2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই মানটা চলে আসবে কত, দেখো 25.25 এরকম না, 25.25, এই যে এটা হচ্ছে মান। তারপরে লাস্টেরটা এই মানটা দেওয়া আছে, হ্যাঁ এটার সময় এটা প্রমাণ করতে হবে। এখন বাম পক্ষ 3 log 10 to the power 2 আর 2 log এরকম দেওয়া আছে, হ্যাঁ? এখন আমরা এই যে সামনে যে 3টা আছে একদম এই 2 এর উপরে নিয়ে গেলাম, নেওয়া যায় এরকম, এই 2টাকেও 2 এর উপর নিয়ে গেলাম, এখানে এত আর কিছুই নাই, এমনি আছে। এখন এখানে 10 log 10 আছে, এখানে log 10 আছে, এই log 10 আছে, কমন নিলাম, তাহলে এখানে যেটা থাকবে 2 to the power 3 যোগ আছে না, তাই এখানে গুণ হবে, এখানে যোগ আছে তাই গুণ হবে, এরকম গুণ আকারে লিখলাম। এখন এখানে কত আসে, সবগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে আছে 360 আছে, 60 হয়ে যায়, তাই 360 দেখানো হয়ে গেল। এরপরে 4 নম্বর, রফিক 60 টাকায় 3টি কলা গাছ কিনলো এবং 4টা রুটি ক্রয় করলো। আর শফিক ওই একই দোকান থেকে একই মূল্যে 2টি কলা এবং 6টি রুটি 80 টাকায় ক্রয় করলো। এখন ধরো একটি কলার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে একটি রুটির ক্রয় মূল্য হবে y টাকা। এখন 3টি কলার, একটা কলার হচ্ছে ক্রয় মূল্য কত, x টাকা, তাহলে 3টা হচ্ছে 3x যোগ 4y, এটার মান কত হবে 60, এই যে 60 টাকা দিয়ে ক্রয় করলো। আর একজন 80 টাকা দিয়ে ক্রয় করলো, কয়টা, দুইটা কলা এবং 6টা রুটি, তাহলে 80 টাকা হয়ে গেল। এই সমীকরণ গঠন করতে বলেছে, শেষ হয়ে গেল সমীকরণ গঠন। পরে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে দুটাকে সমাধান করতে হবে। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যে এটা থেকে কত পাবো, 8x প্লাস এটা দেওয়া আছে, তাহলে 8x সমান কত হয়, বাকি সবগুলোকে ডান পাশ নিয়ে যাই বাম পাশ থেকে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আর 8 সমান কত হবে, এই x সমান কত হবে, 8টা নিচে চলে আসবে, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে সমীকরণ 2 এর 2 নং এর যে মানটা, মানে x এর মান যেটা পেলাম যে এখানে, এই 2 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দিতে হবে, এখানে বসালে কত হচ্ছে দেখো, 3 ইন্টু এত হয় সমান এত। এখন এই 3 এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে 33 হয়, 3 এর সাথে এই 15 গুণ করে দিলাম, তাহলে মানে 5 গুণ করে দিলাম, তাহলে 15 হয়। এখন এই পুরোটাকে লসাগু করব, লসাগু করলে এখানে 33 মাইনাস 15 মাইনাস এই যে এটার সাথে এটা গুণ করো, 32 সমান 10। এখন এটার সাথে এই যে 33 থেকে 15 থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়, 47 হয়, 47 হয় সমান 10। এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে 80 আর 33 মাইনাস 47, তাহলে এখানে মাইনাস 47 সমান এই যে 80 আর বিয়োগ হচ্ছে মাইনাস 33, এই যে এখানে, ঠিক আছে। 80 থেকে 33 বিয়োগ করলে কত হয়, 47, 47 কাটা কাটা, আর y সমান -1 হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে y এর মান গেল, তাই y এর মান এখন আমরা 3 নম্বর সমীকরণে বসাই দেবো। বসিয়ে দিলে এখানে দেখো এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 11 আর 15 যোগ করলে কত হয় 16, 11 আর আছে 5 গুণ করলে কত হয় 16, 16কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, তাহলে x এর মান 2 আর y এর মান -1। এরপরে যেটা এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা অঙ্কন করলাম, এই দেখো বি কোণের মান 90 ডিগ্রি অঙ্কন করা হলো। আর কি দেওয়া আছে, এখানে এসির মান হচ্ছে 13, এই যে এসির মান 13 দেওয়া আছে, আর বিসির মান হচ্ছে 12, বিসির মান হচ্ছে ভূমি 12 দেওয়া আছে। এখন তাহলে তুমি একটু বলো তো, এখানে আমাদেরকে বের করতে বলেছে যে সাইন থিটার মান হিসাব করতে বলেছে, সাইন থিটা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের ভূমির মান বের করতে হবে, ভূমি নিচেরটা আর কি, তো এটা হবে 13 এর স্কোয়ার মাইনাস এই যে 12 না, এই 12 এর স্কোয়ার, কারণ ভূমি বের করতে হলে এটা অতিভুজ স্কোয়ার কে ভূমি স্কোয়ার কে বিয়োগ করে রুট করতে হবে, তাহলে এখানে কত হয় দেখো, 13 কে স্কোয়ার করবো প্রথমে, 13 কে স্কোয়ার করলাম মাইনাস হচ্ছে 12 কে স্কোয়ার করব, 12 কে স্কোয়ার করলাম, যে মানটা হলো কত হবে 5 হবে, মানটা হবে 5, এই যে মানটা 5 হয়ে গেল। এখন সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান আমরা জানি লম্ব, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। আসলে এটা এই অঙ্কটা করতে গেলে আমাদের ভূমির মান বের করারই দরকার হচ্ছে না, তাই কেন বের করলাম, তোমাদের যদি ভূমি দরকার হয় সেটা যেন বুঝতে পারো, এই জন্য। এরপরে এটা যে কসেক থিটার মান বের করতে হবে। এখন কসেক থিটা সমান কত, কসেক থিটা সমান হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, দেখো কসেক সিএসসি, কসেক থিটা আছে অতিভুজ, অতিভুজের মান কত 12 মানে 5, এখানে এটা হচ্ছে অতিভুজ আর লম্ব হচ্ছে 3, তাহলে এই 3 দিয়ে ভাগ করে দিলাম, দেখছো খুব সহজেই মানটা বের হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। তারপরে এখানে 20 ডিগ্রি
20 রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করো। 1 রেডিয়ান সমান আমরা জানি 180 বাই পাই রেডিয়ান, তাহলে 20 রেডিয়ান সমান মানে ডিগ্রি, 20 রেডিয়ান সমান কত, এখানে 20 দ্বারা গুণ করে দিতে হবে। এখন আমরা এটার সাথে এটা গুণ করে দেব, 180 গুণ হচ্ছে 20 আর তাকে পায়ের মান দ্বারা ভাগ করে দেবো। দেখো এই যে এরকম 180 গুণ হচ্ছে কত 20, এই যে 20 দ্বারা গুণ করে দিলাম, যে মানটা হবে তাকে পায়ের মান কত 3.1416 ভাগ করে দিলাম, মানটা কত আসে এই যে 1145.9, এই যে মানটা এত ডিগ্রি। ক নাম্বার, এখানে এত এর মান নির্ণয় করতে হবে। দেখো এটা আমি সুন্দর করে তোমাদের শিখাচ্ছি, 930 দেখো সাইন কত আছে 930 ডিগ্রি, মানটা আমরা কিভাবে বের করবো, দেখো সাইন 930 আছে, তার 930 যদি থাকে 930, এই যে 930 এটাকে ভাগ করব কত দ্বারা, প্রথমে 90 দ্বারা ভাগ করবো এই ধরনের অঙ্ক করার জন্য, তাহলে 10 আসে 10, তো প্রথমে এই 10 দিয়ে গুণ করে দেব 90টাকে, ঠিক আছে, যোগ এখান থেকে 10 বিয়োগ করে দেব, 10 বিয়োগ করে দিলে কত থাকে, এই যে মানটা থাকলো এটাকে আবার 90 দ্বারা গুণ করে দেব, 90 দ্বারা গুণ করলে 30 আছে না, এই লাস্টে 30 বসিয়ে দেবো। এখন দেখো যেহেতু এই সংখ্যাটা এই যে 10 সংখ্যাটা জোড় না, যদি জোড় হয় তাহলে ওই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, সাইন তো সাইনই থাকবে, সাইন আর লাস্টে যেটা আছে 30 ডিগ্রি এখানে বসাই দিলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা কোন ঘরে আছে, তো এটা 10টা ঘর, তাহলে 10টা ঘর আসতে হবে, একবার আসলাম হচ্ছে 4 ঘর আসলো, 2বার আসলাম তাহলে 8 ঘর, আরো কয় ঘর আছে, 2 ঘর আছে তাই না, তো 2 ঘর যদি আসো তাহলে এই 2 ঘর যাওয়া হলো, তারপর আরো 30 আছে, তার মানে তৃতীয় ঘরে চলে আসছে, এই তৃতীয় ঘরে। এখন এই তৃতীয় ঘর তো সাইনের ঘর না, সাইনের বাবার ঘর না, মামা বাড়িও না, তাহলে এটা হচ্ছে ট্যান আর কটের, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এটা। এখন সাইন 3 ডিগ্রির মান কত, সাইন 3 ডিগ্রি মান হচ্ছে 1/2, মানে 1/2 আর কি, হাফ আর কি, মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে এটা মান হবে কত মাইনাস হাফ, ঠিক আছে, এটা এইভাবে মানটা বের করতে হবে। তো এরপর আমাদের রচনামূলক প্রশ্ন, এখন আমরা যেটা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 10টি প্রশ্ন আসবে, 10টা থেকে 7টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 7 করে, 7 7 49 মার্ক থাকবে এখানে। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের আবার 3টা করে অংশ থাকবে, ক খ গ এরকম 3টা অংশ থাকবে। প্রথম প্রশ্ন দেখো 2 নাম্বার, একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া হচ্ছে এত এবং গুণফল হচ্ছে এত। এখন 1 নাম্বার প্রশ্ন, ক উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করো। তো সমীকরণ গঠন করতে হবে আমাদের। তো দেখো এখানে যেরকম দেওয়া আছে যে 3টি ক্রমিক পদের সমষ্টি এত এবং গুণফল এত। এখন মনে করি প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, তাহলে শর্ত মতে এ যোগ এ আর যোগ এ আর স্কোয়ার সমান কত হবে, এই মানটা হবে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার গুণফল এ গুণ এ আর গুণ এ আর স্কোয়ার সমান কত 64 হবে। তো এখানে কয়টা এ আছে, 1 2 3টা এ আছে, এ কিউব যোগ এ কিউব ইন্টু আর কিউব সমান কত 64, দুইটা সমীকরণ গঠন করতে বলেছে, শেষ। খ নম্বর, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। এখন এই যে দুইটা পেলাম আমরা, ক হতে দুইটা সমীকরণ পেলাম। এখন এই দ্বিতীয় সমীকরণটা যেটা, এটা 2 জায়গায় কিউব আছে, তাহলে এ আর কিউব সমান কত 64, 64 কে লেখা যায় 4 কিউব, ঠিক আছে না। তো এখানে উপরে যে কিউব কিউব কাটা যায়, তাহলে এ আর সমান কত থাকতেছে 4, আর এ সমান কত 4 বাই আর থাকতেছে এটা। এখন এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ বসায় দেবো, এই যে এটা 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখানে দেখো 3 নম্বর সমীকরণ, এ এটা প্রথম ছিল এ মানে কত 4 বাই আর যোগ 4 বাই আর, এটা কাটা, এখানে 4 বাই আর কি এরকম সমান কত হচ্ছে 24, 24 কে এই দেখো 24 গুণ হচ্ছে 5 যোগ হচ্ছে 4, তাহলে 124 হচ্ছে, যে 124 এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, যে মানটা হলো এখানে 4, এই 4টাকে এখানে বিয়োগ করে দেবো, ঠিক আছে, বিয়োগ করলে কত হয় 124 বিয়োগ হচ্ছে 20 বাই হচ্ছে 5, তাহলে 104 বাই হচ্ছে 5 এরকম হচ্ছে, আর এই পাশে যেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখলাম। এটা তো কাটা যায়, 4টা তো এই পাশে নিয়ে গেলাম, আর এই পাশে লসাগু করলে 4 আর স্কয়ার প্লাস আর বাই আর হয়ে গেল। এখন এটাকে আর গুণ করবো, আর গুণ করলে, আর গুণ মানে কি, যেটাকে দেখো 4 আর স্কয়ার প্লাস 4 সমান এই আর এর সাথে এই যে 104 এটা গুণ করে দেবো, 104 আর আর হয়ে যাবে, আর এই যে 5, এই 5টা এখানে এসে গুণ হয়ে যাবে এর সাথে। এটা গুণ করলে কত হয়, এখানে গুণ করলে 20 হলো, 20 আর স্কয়ার যোগ
এখানে 20 সমান 104 আর হলো, ঠিক আছে 104, এটা আমরা এখানে লিখলাম সুন্দর করে। এখন সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে ডান পাশে কিছু থাকলো না, 0 থাকলো। এগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে এখানে 5 আর স্কয়ার, এখানে 26 আর হয়, এখানে তো হয়। এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম করলে 25 আর মাইনাস আর হয়। এখন দেখো এটাকে এই দুইটা থেকে একটা 5 কমন নিলাম, 5 কমন নিলে আর 5 আর কমন নিলাম, 5 আর কমন নিলে আর মাইনাস 5 থাকলো, এখানে -1 কমন দিলাম, তাহলে এখানে আর মাইনাস 5 থাকলো সমান 0। এখানে আর মাইনাস 5 আছে, এখানেও আর মাইনাস 5 আছে, এই যে আর মাইনাস 5 নিলাম, তাহলে এখানে কত থাকে 5 আর -1 সমান 0। তাই 5 আর সমান 5 মানে আর মাইনাস 5 সমান 0, তাহলে আর সমান কত 5, আর এখানে কত আসতেছে 1/r আসতেছে, 5 আসতেছে। তাহলে এখানে এখন আর এর মান যদি এই যে 5 হয়, তাহলে এর মান কত হবে 4/5 হবে। আর এটার মান যদি 1/5 হয়, তাহলে কত হবে 1 এই একদম নিচে যেটা, এইটা একদম উপরে চলে যাবে 20 হবে। তাহলে ধারাটির প্রথম পদ হবে এত হলে সাধারণ অনুপাত হবে 5, আর ধারাটির প্রথম পদ এত হলে সাধারণ অনুপাত হবে 1/5। এরপরে গ নাম্বার প্রশ্ন, সাধারণ অনুপাত 1/5 হলে ধারাটির সমষ্টি নির্ণয় করো। সমষ্টি, এখন সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো তো এটা তো দেওয়া আছে যে এত আর এত, কিন্তু এটা কেন নিলাম, কারণ আর এর মান যেখানে ছোট সেটা নিতে হবে, ঠিক আছে, একের চেয়ে ছোট হবে যেটা। তো সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা a বাই 1 মাইনাস আর। তো এর মান হচ্ছে কত 20, আর নিচে আছে 1 মাইনাস আর। তো 1 থেকে 1/4 বিয়োগ করলে, দেখো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, এখানে একবার 20 ভাগ এখানে কত হবে 1 বিয়োগ 1/5, এই যে 1 ভাগ 5, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কত আসে 25, এই যে 25 হচ্ছে আনসার হবে। এরপর 3 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। এরপর এটা 3 নাম্বার প্রশ্ন বলছে, দেখো এরকম আছে, এখানে দুইটা বক্স ত্রিভুজ আছে, এখানে এই দ্বিতীয় যেটাই সেটা আরো বেশি আছে, 1 2 3 4 5টা আসে, তারপরটা 1 2 3 4 5 6 7 8টা, এইভাবে বাড়তেছে। ত্রিভুজাকৃতি কতগুলো কাগজকে কেটে চিত্রের ন্যায় একটা দেয়ালে লাগানো হলো। ক নম্বর প্রশ্ন, উক্ত দেয়ালের পঞ্চম সারিতে কতটি কাগজ লাগানো থাকবে তা নির্ণয় করো। 1 2 3 4, 5 নম্বরটা তাহলে কত থাকবে দেখি, আমরা হিসাব করে দেখি। দেখো প্রথম স্তরের কাগজ আছে 2টা, তারপরে দ্বিতীয় স্তর আছে 5টা, তারপর আছে 8টা, তারপর আছে 11টা, এরকম আছে। তো কাজের ধারা হিসেবে 2 5 8 এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধারাটির দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে 3, তারপর তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলো 3 হচ্ছে, চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ করলো 3 হচ্ছে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে 3টা করে বাড়বে, তাই না? তাহলে এখানে প্রথম পদ কত 2, সাধারণ অন্তর কত 3, তাহলে আমরা জানি ধারাটির n-তম পদ কত a যোগ n-1 ইন্টু d, তাহলে পঞ্চম পদ কত হবে এখানে, তাহলে a এর মান কত 2, আর 5 মাইনাস 1 মানে 4, তাহলে 3 4 12, 12 আর 2 কত 24টা, 14টা আর কি। তাহলে পঞ্চম সারিতে লাগানো কাগজের সংখ্যা হবে 14টি। তারপরে খ নম্বর, দেওয়ালের সপ্তম সারিতে পঞ্চম সারির চেয়ে কয়টি কাগজ বেশি হবে। তাহলে একইভাবে সপ্তম শ্রেণীতে কাগজ বের করে দেখতে হবে। ক হতে পারে সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে 2, সাধারণত হচ্ছে কত 3, ডি পঞ্চম সারিতে লাগানো কাগজের সংখ্যা আমরা একটু বের করছি 14টি। এখন সপ্তম যে পদ কত হবে, সপ্তম পদ হবে a যোগ n-1 ইন্টু d। এইভাবে এখানে এর মান বসালাম, n এর মান বসালাম, হিসাব করে কত হলো 20টা। তাহলে 20টা যদি বসানো হয়, আর এর আগেটা হচ্ছে 14টা ছিল, তাহলে কয়টা বেশি লাগানো হচ্ছে এখানে 6টা বেশি লাগাইতে হবে। এরপরে গ নম্বর, দেওয়ালের ষষ্ঠ সারি পর্যন্ত লাগানো মোট কাগজের সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। ক থেকে পাই প্রথম পদ হচ্ছে 2, সাধারণত হচ্ছে ডি। 6টি পদের সমষ্টি যে সূত্র n/2, এখানে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এই সূত্রটা। এখন এই যে 2 ইন্টু a মানে 4, আর এখানে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হলো, 15 আছে 19, 19কে 3 দিয়ে গুণ করলে 57। তাহলে দেয়ালের ষষ্ঠ সারি পর্যন্ত লাগানো মোট কাগজের সংখ্যা হলো 57টি। তারপর 4 নম্বর প্রশ্ন, দেখো এ দেওয়া আছে এত, সি দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, এর সমান যদি 128 হয় পি এর মান বের করতে হবে। তো এখানে এর সমান 128, এটা তো এর সমান কি লেখা যায়, 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 আছে, তো এটাকে 2 টু দি পাওয়ার মানে 4কে 2 টু দি পাওয়ার 2 লেখা যায়, মানে 2 এর স্কোয়ার। তো এই যে 2 আর এই 2 দুগুণে 4 হয়, আর এই 2 সাথে 1 গুণ করলে কত হয় 2 হয়, এভাবে। আর এই পাশে 128কে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়। তো এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, 2 কাটা যায়, তাহলে এখানে 4p প্লাস 2 থাকে সমান কত 7 থাকে, তাহলে 4p সমান কত হয় 7 বিয়োগ এই 2,
তাহলে কত হয় 5। তাহলে এখানে পি সমান কত হবে 7/4, এটা নির্ণয় পি এর মান হবে 5/4 এটা। এরপর খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো যে বি ভাগ সি সমান 1/25, এটা প্রমাণ করতে হবে। বি ভাগ কত, বি ভাগ সি মানে এটা 125, এটা প্রমাণ করতে হবে বির মান আর সির মান দিয়ে। তো দেখো বি ভাগ সি, বির মান বসালাম, সির মান বসালাম। এখন খেয়াল করো তো এখানে উপরে রয়েছে 5 m + 1 আর নিচে যেটা আছে 5, এই m এর সাথে এই m টা গুণ করে দেবো, তাহলে m² - m, এটার সাথে এটা গুণ করে দিলাম, ভাগ উপরে যেটা আছে 25, তাহলে 25 কে লেখা যায় 5², তাই না, 5² লেখা যায়। তো এই 2 এর সাথে m টা গুণ করে দেবো, তাহলে 2m যোগ কত হবে 2 হবে, মানে 5², এই যে 25 আছে না, 25 কে ভাঙলাম, ভাঙলে 5² হয়, 5² উপর দেখো 5টা তো লিখলাম, আর এই উপরে যে 2, ওই 2 কে m এর সাথে গুণ করবো আর 2 এর সাথে গুণ করবো, 2 হয়ে যায়। আর নিচে রয়েছে দেখো 5 এখানে m-1 আছে, আর এখানে m+1 আছে, তো সূত্র কি m² - 1, এই যে বসিয়ে দিলাম। এখন যেটা করব, m বসালাম আর সব মানগুলোকে এখানে লিখবো m+1, আর নিচে যেগুলো আছে এটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে m² মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে এরকম। আর এখানে গুণ আছে না, ভাগ আছে, তো গুণ দিয়ে দিলাম। তো ভাগের পরিবর্তে যদি গুণ দিয়ে দিই, তাহলে 5 কত হবে 2m+2 মাইনা এটা দেখো একবারে আমরা এখানে বসাই দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে ভাগ ছিল না, প্রথমে ভাগই দিলাম, আগে একটু ই করে নি, 2m প্লাস কত 2, আর এটাকে উপরে নিয়ে গেলাম -m² + 1 এরকম। এখন এখানে কত আছে, এই যেটা এই যে m আর m যোগ করলে কত হয় 2m+1 - m², ভাগ। তো এখন আর ভাগ দেব না, আমরা যেটা করব একবারে এখানে বসাই দেবো, যে এখানে তো ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে কত হবে -2m - 2 + m² - 1। এখন তাহলে কত হয় দেখো, -1 কাটা, m² এই যে কাটা গেল, 2m এই 2m কাটা গেল, তাহলে এখানে থাকে কত 5⁻², এটাকে লেখা যায় 1/25, মানে স্কোয়ার লেখা যায়, তাহলে 2 5 5 25, এইভাবে এটা আমাদের প্রমাণ করতে বলেছে, যেটা 1/25, প্রমাণ শেষ। পরের প্রশ্নটা, বাংলাদেশের দুটি স্থান সিলেট এবং চট্টগ্রামে একই দিনে ভূমিকম্প অনুভূত হয়। সিলেটে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল এত, যা চট্টগ্রামে সংঘটিত ভূমিকম্পের প্রায় 17 গুণ শক্তিশালী। অন্যদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে সংঘটিত ভূমিকম্পের মাত্রা 7.1। 5 নম্বর, চট্টগ্রামে সংঘটিত ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা দেখো, সিলেটে সংঘটিত যে ভূমিকম্পের মাত্রা কত, তীব্রতা কত, I1 ধরলাম, এবং চট্টগ্রাম সংঘটিত ভূমিকম্পের তীব্রতা মনে করো I2। আদর্শ যে তীব্রতা সেটা হচ্ছে S, তাহলে সিলেট সংঘটিত ভূমিকম্পের মাত্রা হচ্ছে log 10 I1/S, আর চট্টগ্রামে log 10 I2/S এরকম। এখন চট্টগ্রামে যেটা সিলেটে যেটা হয়েছে, তার এই যে ডির মান দেওয়া আছে কত, মাত্রা 6.5 সমান 10 log 10 I1/S। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে 10 এর উপরে চলে যাবে 6.5, আর এই পাশে I1/S থাকলো, তাহলে I1 সমান কত, এটার সাথে 4 গুণ হয়ে গেল, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। চট্টগ্রামের যে মাত্রা, ভূমিকম্পের মাত্রা মনে করো D, তাহলে D সমান কত হবে 10 log 10 I2/S। একইভাবে এখানে এই যে এই 10টাকে এই পাশে নিয়ে গেলাম, উপরে D চলে আসবে, ঠিক আছে, এই যে এই সূত্র অনুসারে a⁴x সমান কত, মনে করো n আছে, সেই হিসাবে লিখলাম। তাহলে এখানে এর মান কত, এ মানে 10 এখানে x চলে যাবে D মানে I2/S, তাহলে I2 সমান কত S * 10⁻D, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন বলছে না যে এখানে সিলেটে যেটা হবে তার চেয়ে চট্টগ্রামেরটা, যা চট্টগ্রামে সংঘটিত ভূমিকম্পের 17 গুণ হলে এখানে 17 গুণ করে দিলাম, তাহলে এখানে I1 সমান কত ছিল S * 10⁶ এত, আর I2 এর মান ছিল এত, এই দুই পাশ থেকে SS কাটা গেল, এই যে এখানে SS কাটা, ঠিক আছে। এখন এখানে কত আছে 6.5, আর এর পাশে 17 আছে। এখন এই 17 সমান কি লেখা যায় বলো তো, 17 সমান লেখা যায় এখানে 10⁻6.5 আর 10⁻D, এটাকে নিচে নিয়ে আসলাম। এখন এটাকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, দুই পাশে log 10 নেবে, log 10 নিলাম, এখানে log 10 নিলাম আর কি। নেওয়ার পরে এখানে log 10, এটার মান কত আসে দেখো, ক্যালকুলেটর ইউজ করে বসিয়ে দেবো, এই যেটা
টন। দেখো এখানে লগ কত, 17 দেবো আগে, 17 এবং ভাগ দেবো এটাকে, লগ কত, লগ হচ্ছে 10, এইটা লগ 10, এটার মান কত হয়, এই যেটা হয় এই যে 1.23, এটাকে বসিয়ে দিলাম। আর এই পাশে একদম পাওয়ার আছে না, এই পাওয়ারটাকে এটা সামনে নিয়ে গেলাম, তাহলে লগ 10, এই লগ 10 এর মান এবার 1, তাহলে এখানে এটা হলো, আর এই পাশে আছে 6.5 মাইনাস ডি, তাহলে ডি সমান এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে এটা 6.5 থেকে এই মানটা বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে এখানে 5.3, তার মানে এটা আছে 5.3, এটার অ্যান্সার। খ নাম্বার প্রশ্ন, সিলেট এবং ভারতে সংঘটিত ভূমিকম্পের মাত্রার মধ্যে তীব্রতা তুলনা করে কোন স্থানে ঝুঁকির মাত্রা বেশি তা নির্ণয় করতে হবে। সিলেটে সংঘটিত ভূমিকম্পের মাত্রা আছে I1, ভারতে I, আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা আছে S। সিলেটে সংঘটিত ভূমিকম্পের মাত্রা হচ্ছে log 10 I1/S, আর ভারতে তাহলে হবে log 10 I/S। শর্ত মতে এই যে মানটা দেওয়া আছে, সিলেটেরটা দেওয়া আছে না, এটা তাহলে S সমান কত হচ্ছে I1/10⁵ 6 + 5, এটা একইভাবে ভারতেরটা যেটা সেটা দেওয়া আছে কত 7.1, তো এখান থেকে S এর মান বের করলাম I/10⁻, কত 7.1, তো এখানে এটাও S এর মান, আর এর পাশে এর আগে যেটা পেয়েছিলাম এটাও S এর মান, এই দুইটা S সমান করে দিতে হবে, ঠিক আছে, সমান করে দিলাম, তাহলে I সমান এত হলো। এখন এখানে দেখো I রাখলাম আর I1টাকে নিচে নিয়ে আসলাম আর এটাকে উপরে নিয়ে গেলাম 8 গুণ করে, তাহলে এখানে কত হয় 10⁻7.1 বিয়োগ 10⁻6.5 I/I1। এখন 10⁻, এই যে 7.1 থেকে 6.5 বিয়োগ করে দিলাম, তাহলে কত হয় 0.6 থাকলো, 0. দেখো 10⁻, এই যে 10⁻, কত 0.6, এটার মান কত হবে, এই যে মানটা হবে, প্রায় এটাকে 4 লেখা যায়, তার মানে I সমান 4I1। সুতরাং ভারতে সংঘটিত ভূমিকম্পটি সিলেটে সংঘটিত ভূমিকম্প 4 গুণ শক্তিশালী, অর্থাৎ ভারতে ঝুঁকির মাত্রা বেশি থাকবে। এরপর 6 নম্বর প্রশ্ন, সেতুর মা এত টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা, 30টি মুরগির বাচ্চা কিনলেন, যদি তিনি একই দরে 20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা কিনতেন তবে তার 500 টাকা কম খরচ হতো। 5 নম্বর প্রশ্ন, একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত হবে তা নির্ণয় করতে হবে। ধরি একটি হাঁসের বাচ্চার দাম হচ্ছে X টাকা, একটি মুরগির বাচ্চার দাম হচ্ছে Y টাকা, তাহলে তিনি 25টা হাঁসের বাচ্চা ক্রয় করেছিলেন এবং 30টা মুরগির বাচ্চা, টোটাল মিলে 5000 টাকা হলো। তো উভয় পক্ষে আমরা 5 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে 5x + 6y আর এখানে থাকে 1000, একে 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। দ্বিতীয় শর্ত মতে তিনি যদি 20টা হাঁসের বাচ্চা আর 40টা মুরগির বাচ্চা কিনতেন তাহলে 500 টাকা কম খরচ হতো, তাহলে 4500 টাকা খরচ হতো। তাহলে এখানে আমরা 20 দ্বারা ভাগ করে দিলাম, x + 2y = 225, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে 2 নম্বর যেটা, এটাকে 5 দ্বারা গুণ করলাম, 5 দ্বারা গুণ করলে এত হয়, কেন, কারণ আমরা অপূর্ণায়ন পদ্ধতিতে সমাধান করব, 1 নম্বর থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে, বিয়োগ করে দিলে কত হয়, তাহলে এখানে এটা তো হলো, এটা এখন এই সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো, যে এটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে, বিয়োগ করে দিলে কি হয় দেখো, এটা আছে 3 নম্বর সমীকরণ আর এটা আছে 1 নম্বর সমীকরণ, বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এখানে মাইনাস প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, এটা কাটা যায়, 10 থেকে 6 চলে গেলে 4 থাকে, আর এখানে 1125 থেকে 1000 চলে গেলে 125 থাকলো। y সমান কত হবে, 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 125 কে যদি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে, এই যেটা 31.25, y এর মান এখন 2 নম্বর সমীকরণ বসাইতে হবে, y এর মান 2 নম্বর সমীকরণ বসাতে দিলাম, তাহলে এটা হচ্ছে 62.5, তো এখানে x এর মান কত হবে, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে হবে একটি হাঁসের বাচ্চার দাম হচ্ছে এত টাকা এবং একটা মুরগির বাচ্চার দাম হচ্ছে এত টাকা। তারপরে খ নম্বর, কিছুদিন লালন পালনের পর প্রতিটি হাঁস এত টাকা এবং প্রতিটি মুরগি এত টাকা বিক্রি করলে মোট কত টাকা তার লাভ হবে। তো এখানে কত টাকা লাভ হবে, লালন পালনের পর একটি হাঁসের বিক্রয় মূল্য আছে এত টাকা, তাহলে 25টার বিক্রয় মূল্য এত টাকা, একটি মুরগির বিক্রয় মূল্য এত টাকা, তাহলে 30টি মুরগির মূল্য এত টাকা হবে, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত, এত, আর ক্রয় মূল্য ছিল 5000, এটা থেকে বিয়োগ করলাম তাহলে এত টাকা। কিন্তু এটা তো টাকা দিছে, লাভ দিছে, কিন্তু খাওয়ানোর জন্য যে কত টাকা খরচ হলো দেখাশোনার জন্য সেটা তো এখানে উল্লেখ না করলে সঠিক আমরা বলতেও পারি না। তারপর 7 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার কম ও প্রস্থ 1 মিটার বেশি হলে ক্ষেত্রফল 10 বর্গমিটার কম হয়, আবার দৈর্ঘ্য 4 মিটার বেশি এবং প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 108 মিটার বর্গমিটার বেশি হতো। 5 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত x মিটার, প্রস্থ হচ্ছে y মিটার
ক্ষেত্রফল xy বর্গমিটার। প্রথম শর্ত অনুসারে 2 মিটার যদি কম হয় আর যদি প্রস্থ 2 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল 10 মিটার কম হয়ে যাবে। এখন এটার সাথে গুণ করে দেবে, এই x এর সাথে এটা গুণ করলাম তাহলে xy হয়ে গেল, এটার সাথে এটা গুণ করলাম তাহলে x হবে, এর সাথে এটা গুণ করবো -2y, এটার সাথে এটা গুণ করবো -2 হয়। আর এই সবগুলোকে ডান পাশ থেকে মানে বাম পাশে নিয়ে কাটাকাটি করবো আর কি। এটাকে যদি এই পাশে নিয়ে দেয় এটার সাথে এটা কাটা যায়, আর 10 থেকে 2 চলে গেলে 8 থাকে, তাহলে এখান থেকে x - 2y সমান -8 একটা নম্বর দিলাম। আর এখানে পরেরটা বলছে যে দৈর্ঘ্য যদি 4 মিটার বেশি হয়, প্রস্থ যদি 3 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল 108 মিটার বেশি হবে। একইভাবে এটাকে গুণ করে দেব, তাহলে xy 3x 4y আর 12 সমান এত হলো। এখন এখান থেকে xy টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কাটাকাটি গেল, ঠিক আছে। এখানে কত থাকে, বিয়োগ করলে 96 থাকলো, এখানে 2 নম্বর দিলাম। এই যে এটা আছে 1 নম্বর, এটা আছে 2 নম্বর সমীকরণ। 1 নংকে 3 দ্বারা গুণ করে তা থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দেবো। যেটা 1 নংকে আমরা কত দিয়ে 3 দ্বারা গুণ করে দেবো। দেখো 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 দ্বারা গুণ করলে হয় এত, এখান থেকে আমরা এটা বিয়োগ করে দেবো 2 নম্বর থেকে। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তনে এটা কাটা যায়, এখানে -6y আর এখানে -4y, তাহলে -10y সমান কত, -120। এখন কাটাকাটি করলে কত হয়, 12 হয়। তাহলে এখানে 2 নং সমীকরণে y, এই যে y সমান 12 বসিয়ে আমরা কত পাবো, 3x + 4 × 12 তাহলে 48। 48 বিয়োগ করলে কত হয়, এখানে 16 হচ্ছে। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার হচ্ছে। এখন খ নাম্বার প্রশ্ন। খ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 25% বৃদ্ধি এবং প্রস্থ 25% হ্রাস পেলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। তো এখানে দৈর্ঘ্য এত দেওয়া আছে, প্রস্থ এত আছে, ক্ষেত্রফল কত, 192 হচ্ছে। এখন দৈর্ঘ্য যদি 25% কম হয় তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে, সরি বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল 16, আর 16 এর 25% মানে 25 কে 100 দ্বারা ভাগ, এটা কত হবে, কাটাকাটি করে এখানে 4, তাহলে মানে 20 মিটার। একইভাবে প্রস্থ 25 মিটার হ্রাস পেল, তাহলে হ্রাস পেলে বিয়োগ করে দিতে হবে, তো 3 মিটার বিয়োগ করলে 9 মিটার থাকে। তাহলে নতুন ক্ষেত্রফল কত হলো, 180। আগে ছিল 192, এখন হলো 180, বিয়োগ করলাম 12 বর্গমিটার, 12 বর্গমিটার হ্রাস পাবে। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো। এই যে 8 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী একটি মিনারের সামনে পি স্থানে দাঁড়িয়েছে। এই যে পি স্থানে দাঁড়ালো, হ্যাঁ পি স্থানে দাঁড়িয়েছিল, পি স্থান থেকে মিনারের চূড়ার উন্নতি কোণ কত হয়েছে, 30, এই যে 30 ডিগ্রি কোণ হয়েছে। তো মিনারের দিকে পি থেকে কিউ, এই যে পি থেকে কিউ বিন্দুতে চলে আসলো, কত মিটার, 50 মিটার সামনে এগিয়ে গেল। মিনারের চূড়ায় এখানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। প্রথমে আছে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, এই যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে এইভাবে। এরপরে খ নাম্বার, মিনারের উচ্চতা নির্ণয় করবো, মানে এই যে এইচ এর মানটা এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এইচ এর মান কত হবে, ধরে মিনারের উচ্চতা হচ্ছে ও 8 মিটার, আর এখানে এটাকে এখান থেকে এই যে কিউ থেকে এ পর্যন্ত এক্স মিটার ধরে নিলাম। এখন এখানে যখন আমরা এই কিউ কোণের সাপেক্ষে ধরবো, যে এই কোণের সাপেক্ষে, তখন ট্যান থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত, এইচ, আর ভূমি হচ্ছে এক্স, ঠিক আছে না, লম্ব বাই ভূমি। ভূমি হচ্ছে কত, এখানে দেখো যখন কিউ কিউ যেটা, এখন ট্যান 30 ডিগ্রি সমান কত হবে, দেখো ট্যান 30 ডিগ্রি সমান কত হবে, এখানে হবে পি, বুঝছো, পি হবে, ও পি এ হবে। এখন দেখো 30 ডিগ্রি সমান কত হবে, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত, ভূমি হচ্ছে এই পুরাটাই, যে এখান থেকে এই পর্যন্ত, এই 50 + x দিয়ে দিলাম। এখানে আর গুণ করবো, √3h সমান 50 + x। একইভাবে কিউ এইটা কত হবে, এই কোণটা, এখানে হবে ও মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত, h/x, তাহলে এখানে tan 45 ডিগ্রি মানে আবার 1, তাহলে x সমান কত হবে, h হবে। এখন 1 নম্বর সমীকরণে x সমান h বসাই দেবো, এই যে এই সব জায়গায় বসিয়ে দিলাম। এখানে এইচটাকে এই পাশে আসলাম, মাইনাস হয়ে গেল। এই যে এখানে একটা এইচ, এটা এইচ, দুইটা এইচ আছে না, একটা এইচ কমন নিলাম, তাহলে এখানে √3 থাকলো আর -1 থাকলো, সমান কত, 50। এখন এই সমান কত, 50, আর এখানে √3 - 1, এটাকে নিচে নিয়ে গেলাম, এটাকে হিসাব করবো, তাহলে 68.30 মিটার। তাহলে মিনারের উচ্চতা কত হবে, 68.30 মিটার হলো। এরপরে 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর, এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, রেডিয়ান কোণ কাকে বলা হয়, রেডিয়ান কোণ কাকে বলা হয়, দেখো এখানে রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ, দেখো কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে, সে কোণকে 1 রেডিয়ান বলা হয়। মনে করো এটা একটা বৃত্ত, এখান থেকে শুরু করে এটা এ পর্যন্ত করো, মনে এ থেকে বি পর্যন্ত, মনে করো এটা ও এ হচ্ছে ব্যাসার্ধ। এখন ও এ ব্যাসার্ধ আর এর সমান চাপ মনে করো এ বি,
এবি যদি এর সমান হয় তাহলে এটা কতটুকু কেন্দ্রের কোণ যতটুকু তৈরি করবে সেটাকে 1 রেডিয়ান বলা হয়। ঠিক আছে, 1 রেডিয়ান। তারপরে খ নম্বর, গাড়িটির গতিবেগ নির্ণয় করতে হবে। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা থেকে গাড়িটির গতিবেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো জাওয়াদ গাড়িতে করে এ থেকে বি স্থানে পৌঁছাতে টি ঘন্টা সময় লাগে। গাড়ির চাকা প্রতি মিনিটে এত বার ঘোরে, চাকার ব্যাসার্ধ দেওয়া আছে এত। এখন চাকার ব্যাসার্ধ 25 দেওয়া আছে, তাহলে পরিধি কত হবে? পরিধি সূত্র 2 পাই আর, 2 পাই এর মান আর এর মান বসিয়ে দিলাম, তাহলে এত সেন্টিমিটার। চাকা একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকা একবার ঘুরলে তাহলে এত সেন্টিমিটার অতিক্রম করবে, তাহলে 480 বার যদি ঘোরে তাহলে এর সাথে গুণ করে দেবো, তার মানে এত সেন্টিমিটার ঘোরে। তো চাকা প্রতি মিনিটে এতবার ঘোরে, তার মানে আমরা বলতে পারি যে 1 মিনিটে ঘোরে হচ্ছে এত সেন্টিমিটার। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে কতটুকু? তাহলে 60 দিয়ে গুণ করে দিতে হবে, গুণ করে দিলাম। তাহলে কিলোমিটারে নিতে হবে, সেন্টিমিটার দেওয়া আছে না, এটাকে কিলোমিটারে নিতে হবে। হ্যাঁ, তো এখানে 100 দ্বারা ভাগ করলে মিটারে গেল, আর 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে সেটা কিলোমিটারে হয়ে গেল। তাহলে এখানে এত হিসাব করবো আমরা, এত কিলোমিটার হয়ে গেল। গাড়িটির গতিবেগ ঘন্টায় এত কিলোমিটার। গ নাম্বার বলছে যে টি এর মান বের করো, টি সময়ের মান বের করো। এখন এখন এই যে সময়ের মান হচ্ছে যেটা, এটা ব্যাসার্ধ দেওয়া আছে আর এখানে থিটা দেওয়া আছে। এখন আমরা বলতেছি যে আর এর মান দেওয়া আছে ওই যে, আর এ এবং বি স্থান দুটি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 2 ডিগ্রি। 2 ডিগ্রিকে পাই বা 180 লিখতে পারি। তো পায়ের মান কত? 3.1416। এটাকে 2 দিয়ে আর এই পায়ের মান দিয়ে গুণ করে 180 দ্বারা ভাগ করবো, তাহলে মানটা এত হলো। এখন পৃথিবীর ব্যাসার্ধকে কোনো বৃত্তের ব্যাসার্ধ ধরে এ ও বি স্থানগামী বৃত্তটি হলে এ বি হবে ওই বৃত্তের একটি চাপ। এখন এ বি সমান কত? এস সমান আমরা জানি আর থিটা, তাহলে আর এর মান আর থিটার মান গুণ করে দিলাম, তাহলে কত হলো? এত কিলোমিটার। খ হতে পাই গাড়ির বেগ ঘন্টায় এত কিলোমিটার। গাড়িটি কি ঘন্টায় যায় কত হবে? এত কিলোমিটার হবে। তাহলে এটা সমান এত, এত সমান টি সমান কত হবে? এটার সাথে এটা ভাগ করে দেবো, ভাগ করলে কত হয়? এত হলো। এই যে এত ঘন্টা প্রায়, তার মানে টির মান হলো এত। এরপরে 10 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। 10 নম্বর, গত মাসের কোনো এক ক্লাসের এতজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শ্রেণী বিন্যাস তালিকা এখানে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট পড়ার জন্য যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, আর্টসেরও আছে, কমার্সেরও আছে, তাহলে আমাদের এই নাম্বারে বিস্তারিত জানার জন্য কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক করতে পারো। যদি ভালো লাগে তাহলে আমাদের এখানে ভর্তি হয়ে যাও। অলরেডি প্রায় 18-19 জন ভর্তি হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে আরো অনেক ভর্তি হবে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। এটা আমরা এখন করব। প্রথম 12টি মৌলিক সংখ্যার পরিসর কত হবে? তো প্রথম 12টি সংখ্যার পরিসর, প্রথম 12টি যে মৌলিক সংখ্যা, যেমন 2, 3, 5, 7, 11, 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সবচেয়ে বড় কোনটা? এখানে 37, আর সবচেয়ে ছোট হচ্ছে 2। তো এটা বিয়োগ করব, বিয়োগ করে যা হবে সেটার সাথে কিন্তু 1 যোগ করতে হবে। ঠিক আছে, 1 যোগ করলে হবে 36, এটা সঠিক অ্যান্সার হবে 36। তারপরে ক্লাসের কতজন শিক্ষার্থী গত মাসে প্রতিদিন উপস্থিত ছিল সেটা বের করতে হবে। এই যে ডাটা থেকে দেখো অনুপস্থিতির উল্লেখ করা আছে, শিক্ষার্থীর সংখ্যা এখানে উল্লেখ করা আছে। এখন ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40 জন। গত মাসে ক্লাসের মোট অনুপস্থিত শিক্ষার্থী ছিল কতজন? অনুপস্থিত ছিল, দেখো অনুপস্থিত ছিল 5 যোগ 15, এই যে 11, এই যে এরা আছে অনুপস্থিত ছিল, সবগুলো যোগ করলাম 26 জন হলো। গত মাসে প্রতিদিন ক্লাসে উপস্থিত ছিল, তাহলে কতজন হবে? 40 থেকে 26 বিয়োগ করে 14 জন, মাত্র 14 জন হচ্ছে প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত ছিল। এরপরে গ নাম্বার, বিন্যস্ত তালিকা থেকে পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর নির্ণয় করব। এখানে বিন্যস্ত যে পরিসর, সর্বশেষ উচ্চ সীমা মাইনাস প্রথমটা সর্বনিম্ন সীমা। ঠিক আছে, এখানে সর্বশেষ যেটা সবচেয়ে উপরের সীমা কত? 20, আর ছোটটা কত? 1। এখানে 20 থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে কত হয়? 19, আর তার সাথে 1 যোগ করে দেবো, তাহলে 20। এটা হবে পরিসর। পরিসর বের করার জন্য 1 যোগ করতে হয়। তারপরে 11 নম্বর, 2 জন ব্যাটসম্যানের 6টি ম্যাচের রানের তথ্য দেওয়া আছে। ক নাম্বার, 2 জন ব্যাটসম্যানের রানের বিস্তার নির্ণয় করো। বিস্তার নির্ণয় করতে হবে, তাহলে বিস্তার কত হবে? এই দেখো বিস্তার, ব্যাটসম্যান তামিমের সর্বোচ্চ রান হচ্ছে এখানে 100, সর্বনিম্ন মান হচ্ছে 25, তাহলে বিস্তার কত হবে? মানে পরিসর বা বিস্তার। তো বিস্তার কত হবে? সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ কত? 75 কে 1 দ্বারা যোগ করবো, তাহলে আমরা আরো পরিসরটা পেয়ে যাবো। ঠিক আছে, আবার সৌমের রানের এইটা দেওয়া আছে, তো তোমাদের বইয়ে আসলে এখানে 1 যোগ করা নাই, আবার তোমাদের গাইডেও নাই, তো এইভাবে করলেও হচ্ছে। তো আমি এইভাবে করতেছি, তোমরা চাইলে 1 যোগ করে করতে পারো। তো পরিসর এই ক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে 92 হয়ে গেল। এরপরে ব্যাটসম্যান তামিমের খ নম্বরের কি প্রশ্ন, ব্যাটসম্যান তামিমের রানের গড়
মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। তো এখানে গড় নির্ণয় করার জন্য সব মানগুলোকে যোগ করতে হবে, যোগ করে 6টা মাস তো তাই 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যোগ করলে 365 হলো, 6 দিয়ে ভাগ করলে হয় এত। ব্যাটসম্যান তামিমের রানগুলো মানের ঊর্ধ্বক্রমশে সাজিয়ে পায়, এই মানগুলো পাবো। এখানে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে n সমান 6, যা একটা জোড় সংখ্যা। এখানে মধ্যক এমই হবে কত, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ। এখানে 6/2 মানে 13তম পদ, 3তম পদ আর 4তম পদ যোগ করলে কত হয়, 60 হয়। আবার উপাত্তগুলোকে কোনো পদ একাধিকবার নেই, সুতরাং এখানে কোনো প্রচুরক কিন্তু নাই। তারপরে খ নম্বর, পরেরটা হচ্ছে গ নাম্বার আর কি। গ নাম্বার বলছে যে ব্যাটসম্যান তামিমের রানের গড়, মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। তো আমরা খ থেকে পেয়েছি গড় হচ্ছে এত আর মধ্যক হচ্ছে এত, প্রচুরক তো নাই, প্রচুরক দরকার নেই। তামিমের ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে এই যে এটা বসাবো। এবার এখন এক্স থেকে এক্স ড্যাশ বের করবো। এক্স ড্যাশের মান মানে গড়ের মান, এই যে 45 থেকে এই যে 60.6383 এটাকে বিয়োগ করে দেবো। দেখো তুমি যদি 45 বিয়োগ, এখান থেকে বিয়োগ করতে হবে তাই না, কত বিয়োগ করব, গড় মান গড় যেটা ছিল এই যে 60.83 বিয়োগ করবো। দেখো মাইনাস কত আসতেছে, মাইনাস 15.83। তো মাইনাস, কিন্তু এখানে মাইনাস দেওয়া নেই কেন, কারণ হচ্ছে এখানে দেখো মডুলাস চিহ্ন আছে, এই যে এটা মডুলাস মানে কি, শুধুমাত্র পজিটিভ মানটা আসবে, নেগেটিভ আসবে না। সেইভাবে সবগুলো এখানে বিয়োগ করব, বিয়োগ করে এখানে সবগুলো যোগ করে দেবো, 115 হলো। একইভাবে এখানেও এমই বিয়োগ করে দেবো, এমই বিয়োগ মানে এই যে 45 থেকে মনে করো এমই মানে 60 বিয়োগ করলাম 15 হলো, ওই যে মাইনাসটাকে কাউন্ট করা যাবে না, সবগুলোকে যোগ করব, যোগ করলে কত, এখানে 115 হলো, এটাও 115, এটাও 115। গড় হতে গড় ব্যবধান, হ্যাঁ গড় হতে নির্ণীত গড় ব্যবধান কত হবে, এখানে 115, এখানে এন এর মান দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয় 19.17, মানে 17 না সরি 117। আর এখানে কত হবে, মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান কত হবে, এই যে এই মানটা থেকে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 19 এখানেও 17 হয়ে গেল। আর কোনো প্রচুরক তো নেই, তাই প্রচুরক থেকে গড় ব্যবধানও নির্ণয় করা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে তোমাদের ছয় এই যে ইয়াটা ছিল 4 নাম্বার মডেল কোশ্চেন, এটা পুরোপুরি শেষ করে ফেললাম। তোমরা যারা এখন আমাদের কোর্সটাতে ভর্তি হও নাই, ভর্তির জন্য আজই যোগাযোগ করো এই নাম্বার 01620103495। এখন কিন্তু তোমাদের কোনো আলাদা এক্সট্রা ফি দেওয়া লাগতেছে না ভর্তির জন্য, জাস্ট আমার প্রথম মাসের বেতনটা দিয়েই ভর্তি হতে পারতেছো। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।